গত মাসের শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ঘোষণা করেন 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন বসবে নতুন সংসদ ভবনে। এই ঘোষণার পর থেকে জল্পনা তুঙ্গে। কি উপলক্ষে 5 দিনের এই বিশেষ অধিবেশন? বিরোধীদের একটি অংশ দাবি করে এক দেশ এক ভোট প্রস্তাব কিংবা এক দেশ এক আইন প্রস্তাব এই বিষয়ে অধিবেশনে পেশ করতে পারে মোদী সরকার। কিন্তু সময় যত গড়ায় ততই আরও একটি জল্পনা প্রকাশ্যে চলে আসে। ইন্ডিয়া ভারত নাম বিতর্কে দেশের নাম ভারত করতে এই অধিবেশনকে ব্যবহার করতে পারে মোদী সরকার। কিন্তু এত জল্পনার পরেও নীরব থাকে মোদী সরকার। উল্টে কংগ্রেসকে প্রশ্ন, আপনাদের আমলেও এমন অনেক অধিবেশন হয়েছে যেখানে আগে ভাগে এজেন্ডা ঘোষণা হয়নি, কিন্তু এবার রবিবার বিকেল 4:30 নাগাদ সর্বদল বৈঠকের ডাক মোদী সরকারের। বুধবার পূর্বতন টুইট এবং বর্তমান এক্স অ্যাকাউন্টে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী লেখেন, যেহেতু 18 সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন বসছে, তাই রবিবার 17 সেপ্টেম্বর বিকেল 4:30 নাগাদ সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি নোটিশই মেলে সব দলের সভা নেতাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে প্রহ্লাদ যোশীর এই এক্স পোস্টের আগে বিশেষ অধিবেশনের এজেন্ডা নিয়ে সরব ছিল তৃণমূল কংগ্রেস। বাংলা শাসক দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ানের এক্স অ্যাকাউন্টে পোস্ট, হাতে আর মাত্র 2টি কাজের দিন। এখনো বিশেষ অধিবেশনের এজেন্ডা কেউ জানে না, শুধু দুজন এজেন্ডা জানেন, আর আমরা একে বলছি সংসদীয় গণতন্ত্র। এখন দেখার রবিবার বিকেলের বৈঠকে নির্যাস কি বেরোয়। আদৌ কি বিশেষ অধিবেশনের এজেন্ডা সর্বদলীয় বৈঠকে প্রকাশ করবে মোদী সরকার? এই প্রশ্নও উঠছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। Yes, we'll start. Can I ask you one question? Yes. Are you going to lead the opposition alliance? Oh my God. স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায় 12 দিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। উপলক্ষ রাজ্যের লগ্নি টানা। সেই লক্ষ্যে মঙ্গলবারই দুবাই উড়ে যান বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার স্পেনের উদ্দেশ্যে উড়তে দুবাই বিমানবন্দরে যাওয়ার জন্য মেট্রো রেলের সওয়ারি হন মুখ্যমন্ত্রী। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। তবে দুবাই বিমানবন্দরের লাউঞ্জে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের। সেই মুহূর্তেই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন, আমি একটা প্রশ্ন করতে পারি? মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব, কি বলুন? শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রশ্ন, আপনি কি বিরোধী জোটকে নেতৃত্ব দিচ্ছেন? বাংলার মুখ্যমন্ত্রীর সহাস্য জবাব, ও মাই গড, সেটা মানুষ ঠিক করবে। মুখ্যমন্ত্রী কোনো রকম সরাসরি জবাব না দিয়ে জানান, অপোজিশনের মধ্যেও পজিশন রয়েছে। Yes, we'll start. Can I ask you one question? Yes. Are you going to lead the opposition alliance? Oh my God. You're all wondering, huh? It depends on people, you know. We believe that democracy. Question she has not answered you. Yes, sir, I answer. No, no, is she going to lead the opposition alliance? Sir, opposition may be position also. So come to Sri Lanka, madam. Yes, you please come. দ্বিপাক্ষিক এই কথোপকথনের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীকে শ্রীলঙ্কায় আসতে আমন্ত্রণ জানান দ্বীপ রাষ্ট্রের প্রেসিডেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় আঁকা উপহার দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে। পাল্টা বাংলার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য রনিল বিক্রমাসিংহকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দুবাই বিমানবন্দরে হওয়া এই কথোপকথনের জল গড়ায় বঙ্গ রাজনীতিতে। এই সাক্ষাৎ নিয়ে কটাক্ষের সুর শুভেন্দু অধিকারীর গলায়। এক্স অ্যাকাউন্টে বিরোধী দলনেতা শ্লেষের সুরে মন্তব্য, আমি আন্দাজ করতে পারছি দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে কি নিয়ে কথা হয়েছে। তারপরেই ব্যঙ্গের সুরে সেই কথোপকথন তুলে ধরেন শুভেন্দু অধিকারী। দেখুন এক্স অ্যাকাউন্টের সেই পোস্ট। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, শ্রীলঙ্কায় যেমন আর্থিক সংকট চলছে, শুনলাম আপনিও আপনার রাজ্যকে আর্থিক সংকটের দিকে নিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আপনি পরামর্শ দেন কিভাবে বাজার থেকে আরো ঋণ করা যাবে, তাহলে আপনাকে আগামী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানাবো। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। কিন্তু আমরা এই মুহূর্তে বিনিয়োগের জায়গায় নেই, তাহলে এই সম্মেলনে উপস্থিত থেকে লাভ কি? মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো ব্যাপার নয়, আপনি শুধু আসুন, 2-3 দিন উপভোগ করুন আর মৌ সই করে চলে যান। এখানে কেউই বিনিয়োগ করে না, সবাই আসে, মৌ সই করে চলে যান। আমি শুধু সংবাদ মাধ্যমের খবর নিয়ে বেশি উদ্বিগ্ন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।
प्रधानमंत्री जी के जन्मदिन 17 सितंबर से 2 अक्टूबर तक समग्र देश में सेवा पखवाड़ा के रूप में मनाया जाता है। 2017 সালে গৃহীত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের আয়ুষ্মান ভারত প্রকল্প। দেশের এক শ্রেণীর মানুষকে সরকারি স্বাস্থ্য বীমার আওতাভুক্ত করতে প্রকল্প চালু করে মোদী সরকার। কিন্তু এই প্রকল্প গ্রহণ ঘিরে প্রথম থেকে বাংলার সঙ্গে কেন্দ্রের চাপানুতর তুঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের সুযোগ সুবিধা আরও বেশি। তাহলে পৃথক আয়ুষ্মান প্রকল্পের কি দরকার? এই প্রশ্ন মোদী সরকারকে বারবার করে এসেছে বাংলা শাসক দল তৃণমূল। এই যুক্তিতেই কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি বাংলা। এবার তাই বাংলা এবং দিল্লিকে বাদ দিয়ে অন্তত 2 সপ্তাহ ব্যাপী আয়ুষ্মান ভব কর্মসূচি গ্রহণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে কর্মসূচির উদ্বোধন হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত চলবে কর্মসূচি প্রসঙ্গে মঙ্গলবার কি বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, শুনুন। 15 दिन में आयुष्मान भव अभियान तैयार किया है। कल राष्ट्रपति महोदया 13 सितंबर को आयुष्मान भव अभियान को लॉन्च करेगी। उसमें आयुष्मान भव का कुल मिला के 5 कंपोनेंट है। एक आयुष्मान भव, दूसरा ऑर्गन डोनेशन प्लेस ड्राइव, तीसरा ब्लड डोनेशन ड्राइव, चौथा निक्षय मित्र सम्मान निक्षय 20 और स्वच्छता अभियान। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এখনো যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে 5 লক্ষ টাকার বীমা করেননি তাদের নতুন করে বীমা করার সুবিধা দেওয়া হবে। অর্থাৎ আয়ুষ্মান কার্ড তৈরিতে জোর দেবে স্বাস্থ্য মন্ত্রক। তেমনি পাওয়া যাবে একাধিক স্বাস্থ্যজনিত সুযোগ সুবিধা। পাশাপাশি অঙ্গদান এবং রক্তদান কর্মসূচি সহ আয়ুষ্মান মেলা এবং আয়ুষ্মান আপকে দাঁড় কর্মসূচি নেওয়া হয়েছে 15 দিন। এ প্রসঙ্গে উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যায়। অতিরিক্ত টাকা সংশ্লিষ্ট রাজ্য দেয়। এতে রাজ্যের কোষাগারের চাপও কমে, আবার রোগীর পরিবারের অর্থের জোগানের জন্য প্রাণপাত করতে হয় না, এমনটাই দাবি স্বাস্থ্য কর্তাদের একটি অংশের। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আদালতে ফের প্রশ্নের মুখে রাজ্যের সরকার। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ সংক্রান্ত মামলায় শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর মৃত্যুতে বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য। ঘটনার এতদিন পরে কেন অভিযোগ করছেন মৃতের স্ত্রী? প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীকে দায়ী করে একটি মামলা দায়ের করা হয়েছিল। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতির মন্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আত্মহত্যার তত্ত্ব জোরালো এবং কিভাবে হয়েছে সেটা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে বাকিটা নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করা আছে। স্ত্রীর অভিযোগ দেখে কোথাও হত্যার অভিযোগ পেলাম না। তিনি শুধু এটাই বলছেন যে অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছে। পাশাপাশি বিচারপতির প্রশ্ন, ঘটনার 5 বছর পরে যদি নতুন করে মামলা শুরু হয় তাহলে এই ধরনের কত নতুন মামলা শুরু হবে ভাবুন। নতুন করে মামলা শুরু করার প্রয়োজনীয়তাই বা কি? এরপরই রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রশ্ন, আর্থিক দুর্নীতির অভিযোগ পেলেই ইডি ছুটে যাচ্ছে। নুসরাত জাহানকে ডেকে পাঠিয়েছিল, তাহলে এক্ষেত্রে চুপ কেন? বিজেপির বিধায়কের রয়েছে বলে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা মামলায় নাম জড়ায় রাখাল বেরা আর চঞ্চল নন্দীর। রাখাল না থাকলে কৃষ্ণ আসবে কোথা থেকে? শুভেন্দু অধিকারীর নাম করে টাকা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে ইডি চুপ কেন? চঞ্চল নন্দী যখন আদালত থেকে রক্ষা কবচ জোগাড় করতে পারেনি তখনই শুভেন্দু অধিকারী নতুন করে মামলা করে রক্ষা কবচ পেয়েছেন। আদালতের কাছ থেকে রক্ষা কবচ পেয়েছেন, মাথার ওপর ছাতা আছে, তাই তদন্তে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বিজেপির নেতাদের জন্য একরকম আইন আর বিরোধী নেতাদের জন্য অন্য আইন থাকতে পারে না। শুভেন্দু অধিকারীর যে নিরাপত্তা রক্ষী মারা গিয়েছেন তার স্ত্রীর বক্তব্য দেখুন, তিনি কি বলছেন। সওয়াল রাজ্যের আইনজীবীর। কিন্তু প্রশ্ন একটাই, এতদিন পরে কেন? প্রশ্ন বিচারপতির। রাজ্যের উত্তর, সেই সময় শুভেন্দু অধিকারী রাজ্যের ক্ষমতাশালী মন্ত্রী ছিলেন, তাই পরিবার ভয়ে অভিযোগ জানাতে পারেনি। রাজ্যের সওয়াল, নন্দীগ্রামের পুলিশ সুপারকে হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী, অনন্তনাগে বদলি করে দেওয়ার হুমকি দিয়েছেন, কেন্দ্রীয় সরকার শুভেন্দু অধিকারীর হাতে আছে বলে হুমকি দিয়েছেন। বিচারপতির প্রশ্ন, মন্তব্যগুলি রুচিসম্মত নয়, কিন্তু তার ভিত্তিতে কি এই ধরনের মামলা হয়? যে হুমকি তিনি দিয়েছেন সেই ঘটনাগুলি কি ঘটেছে? মানহানির মামলা হতে পারে, কিন্তু যে মামলা দায়ের হয়েছে সেটা কি হয়? প্রশাসনের নির্দেশ অমান্য করার ধারা রয়েছে, কিন্তু সরকারি কর্মীর কাজে বাধা দেওয়ার ধারা কি আছে? এরপর এই সমস্ত সওয়াল জবাবের পর মামলার পরবর্তী শুনানি 21 সেপ্টেম্বর বলে জানান বিচারপতি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বড়ুইয়ার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে আদালতের নির্দেশে ভোটের দিন স্থির হলেও নির্বাচন হয়নি।
অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুনরায় নির্বাচনের নিরাপত্তা চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেসের জয়ী প্রার্থীরা। মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। প্রসঙ্গত বড়ুইয়ার পঞ্চায়েত সমিতির ভোটে কংগ্রেস বেশি আসন পেয়ে জয়লাভ করে। দ্বিতীয় স্থান পায় তৃণমূল কংগ্রেস। এরপরই বোর্ড গঠন নিয়ে অশান্তির সৃষ্টি হয়। বোর্ড গঠন করা নিয়ে অশান্তির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত 8 তারিখ নির্বাচন স্থির হয় এবং কংগ্রেস জয়ী প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেয় আদালত। তবে সেই দিনও নির্বাচন করতে দেয়নি তৃণমূল কংগ্রেস বলেই অভিযোগ। তাই ফের নির্বাচন ও নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেসের জয়ী প্রার্থীরা। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। মিটেছে পঞ্চায়েত ভোট, কিন্তু ভোট শুরু হওয়ার প্রথম দিন থেকে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল তা এখনো অব্যাহত। রাজ্যের বিভিন্ন জেলায় বোর্ড গঠন নিয়ে লাগাতার সন্ত্রাসে বোর্ড গঠন অথই জলে। ফলে সাধারণ মানুষ পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এখন দেখার আদালতের হস্তক্ষেপে কবে কাটে বড়ুইয়া পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের জট। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সাতই আগস্ট সকালে এজেসি বোস রোডে সেন্ট অগাস্টিন স্কুলে তৈরি হয়েছিল রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, যার জেরে শিখে উঠেছিল পঠন পাঠন। ছুটে আসতে হয় পার্ক স্ট্রিট থানার পুলিশকেও। অভিযোগ উঠেছিল স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে বাতিল হয়ে গিয়েছে স্কুলের আইসিএসির অনুমোদন, আটকে গিয়েছে 500 পড়ুয়ার রেজিস্ট্রেশন। সমস্যায় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরাই নয়, এই মুহূর্তে প্রশ্নের মুখে 3000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। এই নিয়ে মামলা হাইকোর্টে পৌঁছলে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের ওপর প্রবল ক্ষোভ প্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। আর এই অচলাবস্থার কারণ খুঁজে বের করা এবং সমাধানের জন্য আইনজীবী বিল্লদল ভট্টাচার্যকে স্পেশাল অফিসার নিযুক্ত করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার নির্দেশ, স্কুল পরিদর্শন করে সমস্ত পক্ষের সমস্যার কথা শুনে 18 সেপ্টেম্বর সোমবার হাইকোর্টের কাছে সম্পূর্ণ রিপোর্ট দেবেন স্পেশাল অফিসার। আর সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্তের কথা ঘোষণা করবে আদালত। আগামী বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর পরবর্তী শুনানি। এদিন মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ওদের পেন ছেড়ে ধর্ণা দিতে শিখিয়েছ তোমরা, ওদের হাতে প্ল্যাকার্ড ধরিয়েছ তোমরা, তোমাদের দায়িত্বজ্ঞানহীনতা ওদের এটা করতে বাধ্য করেছে। আবেদনকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সেন্ট অগাস্টিনের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের 76 জন অভিভাবক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 2022 সালে 13 জুলাই বোর্ড পরীক্ষার নবম শ্রেণীতে থাকাকালীন স্কুলে সেই টাকা জমা দেওয়া হয়েছিল। বর্তমানে তারা দশম শ্রেণীতে চলে এলেও এখনো কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি। বিচারপতি প্রশ্ন করেন, যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়ার কথা তো, স্কুল কি বলছে? আবেদনকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এখন স্কুল জানাচ্ছে তারা এফিলিয়েটেড নয়। স্কুলের আইনজীবী বলেন, আইসিএসসি পরীক্ষা রয়েছে, কাউন্সিলের রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু বোর্ড আমাদের বৈধতা দিচ্ছে না। বোর্ডের আইনজীবী বলেন, স্কুল বিল্ডিং এর সমস্যা সহ আরো বেশ কিছু সমস্যার জন্য বোর্ড স্কুলের বৈধতা ক্যান্সেল করেছে। বিচারপতি প্রশ্ন করেন, নবম শ্রেণীতে তাহলে ওটা কি করেছেন? আর নতুন ছাত্র কিভাবে ভর্তি করেছেন? তারা তো জানেই না আপনারা বৈধ নয়। এখন এই 3000 ছাত্রছাত্রীদের কি হবে? স্কুলের আইনজীবী বলেন, এটা কোনোভাবে মিস হয়েছে। রিচার্ড স্টিফেন গাসফি এই স্কুলের প্রিন্সিপাল। স্কুল এখন প্রতিবন্ধী, ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেই। এই বাড়ির বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে। আমরা চাইছি স্কুল অন্য বাড়িতে নিয়ে যেতে, আর সেই অচলাবস্থার জেরে বোর্ড বৈধতা দিচ্ছে না। বিচারপতি প্রশ্ন করেন, ছাত্রছাত্রীদের ভোগান্তি হচ্ছে আর আপনি আজ বলছেন আপনার মিস হয়েছে? এটা এফআইআর করার জন্য প্রযোজ্য। এই বোর্ডের প্রত্যেক সদস্যকে আসতে হবে আদালতের সামনে। ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেই এমন বাড়িতে স্কুল চলছে, এটা ক্রিমিনাল অফেন্স। স্বাভাবিকভাবেই বোর্ড বৈধতা দেবে না। এরপরই সমস্যা সমাধানে স্পেশাল অফিসার নিয়োগ করে তাকে সমস্ত কিছু জেনে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি। এখন দেখার আদালতের হস্তক্ষেপে সমাধান হয় কিনা এজেসি বোস রোডে সেন্ট অগাস্টিন স্কুলের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সমস্যা। একই সঙ্গে সুরাহা মেলে কিনা স্কুলের 3000 ছাত্রছাত্রীদের। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দুয়ারে সরকারের পর রাজ্য সরকার নিয়ে আসে পাড়ায় সমাধান প্রকল্প, আর এই নিয়ে এবার রাজ্যকে ভৎসনার মুখে পড়তে হলো। পাড়ায় বসেই হয়ে যাচ্ছে সরকারি চাকরিতে বদলি।
অথচ যাদের সত্যিই প্রয়োজন তারা সরকারের কাছে বারবার আবেদন করেও পাচ্ছেন না বদলির অনুমতি। আর এ নিয়েই আদালতে মামলা দায়ের করেন উলুবেড়িয়ার বাসিন্দা পূজা মণ্ডল। বিচারপতি বিশ্বজিৎ বসু এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। বিচারপতির একাধিক কড়া কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের আইনজীবীকে। পাড়ায় সমাধান প্রকল্প প্রসঙ্গে জানতে চায় আদালত। এই স্কিমের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন রাজ্যকে প্রশ্ন করেন, পাড়ায় সমাধান তৈরি করেছে কে? কারা এই সিদ্ধান্ত নিল? কারা এই পাড়ায় সমাধানের সদস্য? তাহলে কমিশন, বোর্ড, আদালতের কি দরকার? পাড়ায় সমাধানে নিয়ে যান। এই স্কিমের আইনি বৈধতা কি? শিক্ষক বদলিটাও পাড়ায় সমাধানে হচ্ছে, অবাক কাণ্ড। ওখানে ফ্যামিলি ঝামেলার সমাধান হয় শুনেছি, তার একটা আইন আছে। এটা তো আইন বিরুদ্ধ। এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী জানান, জনগণের স্বার্থে এই প্রকল্প। সরকারি কাজ হালকা করতেই এই পাড়ায় সমাধান। আমি বিশেষ কিছু জানি না, আমায় তথ্য আনতে হবে, আমায় সময় দেওয়া হোক। এরপরে বিচারপতি নির্দেশ দেন বৃহস্পতিবারই রাজ্যকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। উল্লেখ্য, উলুবেড়িয়ার বাসিন্দা পূজা মণ্ডল চাকরি পেয়েছেন মালদা কালিয়াচকে। ছোট্ট কন্যা সন্তান নিয়ে একা শিক্ষিকা উৎসশ্রী পোর্টালে বদলির আবেদন করেন, কিন্তু কোনো ফল হয়নি। এদিকে তিনি দেখেন যে পোর্টালে দেখা যাচ্ছে পাড়ায় সমাধানের মাধ্যমে 87 জনের বদলি ইতিমধ্যেই হয়ে গেছে। এরপরই পাড়ায় সমাধানের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। বিচারপতি সব শোনার পর পাড়ায় সমাধানের প্রকল্পের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবারই রাজ্যের কাছে পাড়ায় সমাধানের প্রকল্প নিয়ে পূর্ণ তথ্য দেওয়ার নির্দেশ দেন। আর আদালতের এই নির্দেশের পরই এবার রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে একটি বড় প্রশ্ন উঠে গেল। অভিরূপা হাজার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মঙ্গলের নুসরাত বোধে অভিষেক, পরপর দুদিন রাজ্যের শাসক দলের 2 সাংসদ হাজিরা দিলেন সিজিওতে। বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 11:35 নাগাদ সিজিওতে হাজিরা দেন তিনি। কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি মামলায় লেফটস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো নিয়ে যে জটিলতা সৃষ্টি হচ্ছে, তারই তদন্তে বুধবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয় অভিষেককে। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন মামলা তদন্তকারী আধিকারিক ছাড়াও অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার অফিসার। জিজ্ঞাসাবাদে ছিল 5 পাতার প্রশ্নমালা, যাতে ছিল 20টিরও বেশি প্রশ্ন। কি কি এদিন প্রশ্ন করা হয়ে থাকতে পারে অভিষেককে দেখে নেওয়া যাক। ইডির সম্ভাব্য প্রশ্নমালা। সম্ভাব্য প্রশ্ন 1, আপনার ও মানিক ভট্টাচার্যের মধ্যে বার্তাবাহক ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। নিয়োগের তালিকা আপনি কেন পাঠাতেন? প্রশ্ন 2, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে আপনার বার্তা নিয়ে মানিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করতেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেক্ষেত্রে কি বার্তা ছিল